বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শকের রোগে শোকে কাতর এখন বাংলাদেশ। উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে, ক্ষোভ আছে, প্রকাশ খুব একটা নেই, বিরক্তি আছে মানুষের মধ্যে। একদিকে কোভিডের যন্ত্রণা, প্রতিদিনই কোনো না কোনো রেকর্ড হচ্ছে, কোনো দিন মৃতের রেকর্ড, কোনো দিন আক্রান্তের রেকর্ড, কোনো দিন পরীক্ষার বিপরীতে শতকরা হিসেবে রেকর্ড। পর্যাপ্ত পরীক্ষা বাংলাদেশ করতে পারছে না, কেন পারছে না সেটি নিয়ে নানা রকমের প্রশ্ন। যদিও গত বছর থেকে এই পরামর্শ সবাই দিচ্ছিলেন যে টেস্ট 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 করো, ট্রেসিং করো এবং ট্রিটমেন্ট করো, সেটি সেই অর্থে হয়ে ওঠে নাই। নানা রকমের নির্দেশনা আমরা দেখেছি, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রধানমন্ত্রী স্বয়ং নানা নির্দেশ দিয়েছে, তারও অনেক কিছুই বাস্তবায়িত হয়নি। শুরুতে অগোছালো ছিল, পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া গেছিল গত বছরের শেষের দিকে, কিন্তু এবছরের প্রথম দিক থেকেই বিশেষ করে প্রধানমন্ত্রী যখন বারবার বলছিলেন যে মার্চে প্রকোপ বাড়তে পারে, সেই প্রস্তুতি আমরা অন্যদের মধ্যে, স্বাস্থ্য দপ্তরের মধ্যে দেখিনি। সেই সঙ্গে গত বছরের শুরুর দিকে আমরা যেরকম দুর্নীতির খবর পেয়েছি, অনিয়ম অব্যবস্থাপনার খবর পেয়েছি, ঠিক দ্বিতীয় ঢেউ যখন রেকর্ড পরিমাণ মৃতের সংখ্যা, যখন পৃথিবীর অন্য যে কোনো দেশের চাইতে তুলনামূলক বিচারে পরিস্থিতি খারাপ, তখনও আমরা দুর্নীতির খবর পাই। গতকালই একটি পত্রিকায় দেখলাম যে 15টি হসপিটালে নিরীক্ষা করা হয়েছে, সেখানে কেনায় প্রয়োজনীয় সরঞ্জামাদি কেনার ক্ষেত্রে কী পরিমাণ দুর্নীতি হয়েছে। এবং এরই মধ্যে আমাদের যুক্ত হয়েছে ডেঙ্গু, যে ডেঙ্গুতে 2019 সালে একটা রেকর্ড পরিমাণ আক্রান্ত এবং মৃত্যুর খবর আমরা পেয়েছি, জানি। এবং সেই ডেঙ্গু আবার নতুন নতুন রেকর্ড করে তুলেছে, তার সঙ্গে চিকনগুনিয়ার যুক্ত হবার আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে দেশের পরিস্থিতি কোথায় যাচ্ছে এবং এর থেকে বেরোবার উপায় কি, সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো। টিকা নিয়েও নানা রকমের প্রশ্ন আছে। টিকা বাংলাদেশ খুবই ভালো স্টার্ট করেছিল, কিন্তু এখন পর্যন্ত টিকার যে চিত্র দেখা যাচ্ছে সেটি নিয়ে নানা জনের মধ্যে নানা রকমের সংশয় রয়েছে যে শেষ পর্যন্ত এই টিকা দিতে, বাংলাদেশের প্রয়োজনীয় টিকা সংগ্রহ করতে কত বছর সময় লাগবে সবাইকে টিকার আওতায় আনতে। এইসব প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমাদের সঙ্গে আজকে নিজ নিজ অবস্থান থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট স্থপতি মোবাশির হোসেন, তিনি ঢাকা থেকে যুক্ত হচ্ছেন, অস্ট্রেলিয়া থেকে যুক্ত হচ্ছেন অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক, লেখক এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক অজয় দাশগুপ্ত। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। আর্কিটেক্ট মোবাশির হোসেন, আপনার কাছ থেকে একটু শুনতে চাইব যে বাংলাদেশের কোভিড পরিস্থিতি এবং সেই সঙ্গে তার সঙ্গে ডেঙ্গু নিয়ে আপনি প্রচুর কথা বলেছেন, নগর পিতাদের সঙ্গে কাজ করেছেন, সেটিও আশঙ্কা বাড়িয়ে তুলছে এবং অনেকেই মনে করছেন যে কোভিডেরই যেখানে হসপিটালে সিটের সংকট, আইসিইউ সংকট, সেখানে ডেঙ্গু রোগীদের ভর্তি করার সুযোগ হয়তো খুব একটা মিলবে না, কারণ আগামী 2 মাস খুবই সংকটাপন্ন বলে অনেকেই মনে করেন। সো আপনার কাছ থেকে শুনতে চাই যে গোটা পরিস্থিতিটা আপনি কিভাবে দেখছেন, মিস্টার মোবাশির হোসেন। ধন্যবাদ। গতকালকে ডেঙ্গু বিশেষজ্ঞ তরিকুল ইসলাম সাহেবের সাথে অনেকক্ষণ আলোচনা করেছি। ডেঙ্গু এবং করোনা দুটির মধ্যে অদ্ভুত কিছু ঘটনা আছে। ওনার বক্তব্য অনুযায়ী উনি যে কথাটি বললেন, যেটি আপনার জন্যই তথ্য হিসাবে আসবে, সেটি হচ্ছে সম্প্রতি ওনারা পাচ্ছেন যে একই ব্যক্তির করোনাও হয়েছে, উনি আবার ডেঙ্গুতেও আক্রান্ত হয়েছেন। আর ওনার বক্তব্য অনুযায়ী আমি যেটুক বুঝেছি, আই এম নট শিওর, ওনার ডাক্তারি বক্তব্য অনুযায়ী বললেন যে ডেঙ্গুতে মানুষের প্লেটলেট কমে, সেখানে প্লেটলেট বানানোর জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হয়, কিন্তু ডেঙ্গুর বেলা ঠিক তার বিপরীত, অর্থাৎ একই ব্যক্তির 2 ধরনের ঘটনা ঘটতেছে এই প্লেটলেট নিয়ে। এখন আসা যাক, কিন্তু ওনার বক্তব্য যে এখন ডেঙ্গুতে বাংলাদেশে কেউ মারা যায় না, ইটস এ রেয়ার কেস। কারণ ডেঙ্গুর চিকিৎসা আমরা আগে জানতাম না, আগে বুঝতাম না, এবং এখন ডেঙ্গু সম্পর্কে আমরা ওয়াকিবহাল এবং মানুষরাও ওয়াকিবহাল। কিন্তু ডেঙ্গু যাতে না হয় সেটা নিয়েও আমরা চিন্তা করতে পারি। আমি একটি বক্তব্য দিয়ে তারপরে আমি ডেঙ্গু এবং করোনার ব্যাপারে কথাটি বলবো যে দেখেন, মানুষ থেকে আরেক মানুষের গায়ে বা মানুষের ভিতরে সংক্রামিত হচ্ছে কোভিড, আর ডেঙ্গু সংক্রামিত হচ্ছে মশার মাধ্যমে। তাহলে আমি যদি ডেঙ্গু মুক্ত ঢাকা শহর বা বাংলাদেশকে করতে চাই, তাহলে আমাকে মশা মারলে পারেই, অর্থাৎ মশাকে এলিমিনেট করতে পারলেই কিন্তু আমি ডেঙ্গুর হাত থেকে রক্ষা পাবো, যেরকম ম্যালেরিয়ার হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। অলমোস্ট ম্যালেরিয়া নাই বললেই চলে। কিন্তু ঠিক কোভিডের বেলাও যে ঘটনাটি ঘটছে মানুষ থেকে মানুষে, এই ঘটনাটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে শুধু না, সারা বিশ্বের ইতিহাসে আরো অনেকগুলি রোগ রয়েছে, যেরকম টিউবারকুলোসিস।
বাংলাদেশের যে বাড়িতে টিউবারকুলোসিস থাকতো সেই বাড়িতেই কেউ যাতায়াত করতো না। যে পাড়াতে একজনের বসন্ত হতো, স্মল পক্স হতো, সেই পাড়াতেই যাওয়া সরকারিভাবে বললে হতো যে ওই এলাকায় বসন্ত শুরু হয়েছে, আপনারা সাবধান, ওইদিকে পারতপক্ষে যাবেন না। সেই বসন্তকে আমরা জয় করেছি। আমরা টিউবারকুলোসিসকেও একেবারে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসছি। আমি সেই জন্য প্রচন্ড রকম আশাবাদী। আমরা যদি নিজেরা, জনগণ, সরকার সব মিলিয়ে যদি প্রচেষ্টা চালাই, বাংলাদেশে কোভিডকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো। সারা বিশ্বের মানুষের জন্য কোভিড নিয়ন্ত্রণে আসবে। তবে এই যে তবের কথাটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সেটি হচ্ছে আমরা এখন আমরা অ্যাপার্টমেন্টে বসবাস করি। আমাকে যদি জিজ্ঞেস করেন আমার বিল্ডিং এ 10টি অ্যাপার্টমেন্ট, আমি আমার পাশের প্রতিবেশীর নামই বলতে পারবো না। অর্থাৎ আমার সম্পর্কটি কোন পর্যায়ে, ওনার বাসায় যদি কোভিড হয় সেই তথ্যটিও আমি জানতে পারবো না। কিন্তু যখন আমি টিউবারকুলোসিস কথা বললাম, যখন আমি পক্সের কথা বললাম, তখন কিন্তু আমরা একেবারে পাড়া ওয়াইজ, কারণ প্রত্যেকের সাথে কোনো না কোনো ভাবে আমরা পরিচিত ছিলাম এবং একটা আত্মিক সম্পর্ক ছিল পুরা শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে। আমরা সবাই তথ্য জানতাম। সেই অনুপাতে জনগণই আপনার এই পক্স যাতে স্প্রেড না করে, টিউবারকুলোসিস যাতে স্প্রেড না করে, সরকারের প্রচেষ্টার বাইরেই নিজেরাই সব রকম বাধা বিপত্তি দূর করে সে বাধা বিপত্তি তৈরি করতে, যাতে স্প্রেড না করতে পারে। কিন্তু আমরা যদি এখন তাকাই, এখন যদি আমরা ঢাকা শহরকে নিয়ে আমি কথাটি বলবো, কারণ ঢাকা শহরেই বসবাস করেন রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা। সেই ঢাকা শহরে যদি আমরা এগুলিকে নিয়ন্ত্রণ না করতে পারি, যে সরকার বলছে কোনো অনুষ্ঠান করা যাবে না, এক জায়গায় মেলামেশা করা যাবে না, সেখানে দেখা যাচ্ছে সরকারেরই বিভিন্ন প্রতিষ্ঠান রাস্তায় রোড শো করছে, এই মশা মারার কথা বলে রোড শো করছে, কিন্তু কোভিড স্প্রেড করছে। এই যে এই জায়গাগুলিতে আমরা যদি সমন্বয় না করতে পারি, তাহলে কিন্তু আমরা আগের চেয়ে খারাপ অবস্থায় যাব। টিউবারকুলোসিস আমরা সরাতে পেরেছি, আমরা বসন্ত সরাতে পেরেছি, কোভিড কিন্তু দিনের পর দিন বাড়ছে। আপনি যদি একটু চিন্তা করেন, আপনি টেলিভিশনেই আমরা দেখেছি, আমরা কথা বলেছি, প্রথম 1 বছর আগে যখন করোনা আমাদেরকে আক্রমণ করলো, কোভিড যখন আক্রান্ত হলাম, তখন কিন্তু প্রত্যেক মানুষের ভিতরে সজাগতা দেখা গেছে, প্রত্যেক বাড়িতে কিভাবে চলাচল করবে, কিভাবে কি করবে। এখন আমরা এই 1 বছর পরে বিভিন্ন বাড়িতেই আমরা এই কথা শুনতে পারি, ঘন্টাখানেকের জন্য অমুক আত্মীয় আসলে কোনো অসুবিধা হবে না। কে তাকে সার্টিফিকেট দিল যে 1 ঘন্টা পর্যন্ত থাকলে পারে কোভিড সংক্রামিত হয় না, অমুকের সাথে দেখা করলে কোনো প্রবলেম হবে না। এই যে শব্দগুলি এখন আমরা ব্যবহৃত হচ্ছে, এবং আমার ইনস্টিটিউটে আমি প্রায় প্রতিদিন, আপনাকে বলতে আমার খুবই কষ্ট লাগছে, প্রায় প্রতিদিনই আমার ইনস্টিটিউটের কোনো সদস্যের পিতা মাতার মৃত্যুর শোক বার্তা আমাকে সই করতে হচ্ছে। এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কি হতে পারে? তারপরে পরিবার পরিজনদেরকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা আমাদের ইনস্টিটিউট থেকে করতে হচ্ছে। আমার সদস্যদের তাদের কাজ নাই, তাদের সংসার চালানো কষ্টকর, সেখানে আমাদের ইনস্টিটিউট থেকে আমরা ইন্টারেস্ট ফ্রি অর্থ এই আমার সদস্যদেরকে দেওয়ার ব্যবস্থা করেছি, অক্সিজেন সিলিন্ডার দেওয়ার ব্যবস্থা করেছি, হসপিটালের সাথে এমইউ করেছি। কিন্তু কত করতে পারবো, কতটুকু আমরা দিতে পারবো? লিমিটের বাইরে চলে গেলে তো আমাদের ক্ষমতার ভিতরে থাকবে না। এবং যারা এই অর্থগুলি দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন, তাদের আর্থিক অবস্থাও কিন্তু খারাপের দিকে যাচ্ছে। এই জিনিসগুলি যদি আমরা বিবেচনায় নিয়ে আসি, আমাদের ওই প্রথমেই যে কথাটি বললাম, আমরা মশা যদি উচ্ছেদ করতে পারি, তাহলে আমরা ডেঙ্গু মুক্ত করতে পারবো ঢাকা শহরকে তথা বাংলাদেশকে। এবং সেটা সম্ভব এই কারণে যে আমরা সারা বছর ধরে যদি মশা মারার ব্যবস্থা করি, বিশেষ করে এডিস মশা ব্যবস্থা করি, যেটা সবচেয়ে বেশি, আমি একটি শব্দ উচ্চারণ করি, সবচেয়ে বেশি শিক্ষিত এবং ভদ্র লোকদের বাড়িতে এডিস মশার জন্ম, অর্থশালী ব্যক্তিদের বাড়িতে এডিস মশার জন্ম। কারণ আন্ডারগ্রাউন্ড গুলিতে এডিস মশা আমরা নিজেরা দেখেছি। মেয়র সাহেবদেরকে বহুবার বলার পরে ওনারা সম্প্রতি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এবং যেগুলি কনস্ট্রাকশন হয়ে গেছে সেই সব বিল্ডিং এর বেসমেন্ট গুলি চেক করছেন, এবং প্রায় প্রতিদিন
তাদেরকে লক্ষ লক্ষ টাকা ফাইন করছেন অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য। আমরা বাইরের চকচকা সবকিছু, কিন্তু এই এডিস মশা মুক্ত করার ব্যাপারে, এডিস মশা কেন হয় সেটা আমরা শিক্ষিত লোকরা জেনেও সেটা বাস্তবায়ন করার চেষ্টা করি না। আমাদের এই জায়গাগুলিতে সজাগ হতে হবে। এবং একটি কথা বলে আমি শেষ করব, আমি এডিস মশা নিয়েই মূলত আপনার সাথে কথা বলবো প্রথম দিকে। কারণ একটি কথা মনে রাখতে হবে, এডিস মশা প্রায় 500 মিটার পর্যন্ত চলাচল করতে পারে, কিন্তু ঢাকা শহরে আপনার এখানে বহুবার বলেছি কয়েকটি ছিটমহল রয়েছে। প্রথম সবচেয়ে বড় ছিটমহল এখন বসুন্ধরা, তারপরে ক্যান্টনমেন্ট, দুটি এয়ারপোর্ট, বিডিআর। এই জায়গাগুলিতে ঢাকা সিটি কর্পোরেশনের কোন রকম এখতিয়ার নাই। অন্তত ফগার মেশিনের ধোঁয়া দেওয়ার পরেও হয়তো ওনারা প্রতিবাদ করবে আমার এলাকায় তোমার ধোঁয়া এসেছে কিনা। ওনারা যদি মশা প্রোটেকশন না করেন তাহলে ওনাদের ওখান থেকে এডিস মশা 500 মিটার দূরে, মানে পার্শ্ববর্তী সমস্ত ঢাকা শহরের বাসিন্দাদের ভিতরে ছড়িয়ে পড়বে। বসুন্ধরাতেও একই ঘটনা। এই জায়গাগুলিকে নিয়ে সমন্বিত পরিকল্পনা, যে কাজটি আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতাতে তারা 10 বছরের পরিকল্পনা নিয়েছে। একটি ছোট্ট এলাকার 400-500 বাড়িকে নিয়ে তারা 3 জন লোককে তারা এখানে অ্যাপয়েন্ট করেছে। একজন হচ্ছে প্রত্যেক দিন প্রতিনিয়ত প্রত্যেক বাড়িতে যোগাযোগ করে এবং তাদেরকে জানায় তাদের কি প্রবলেম হচ্ছে, কিভাবে এডিস মশার হাত থেকে রক্ষা পেতে হবে সেটা মনিটর করা হচ্ছে, সবকিছু হচ্ছে। তো আমাদেরকেও এই 2 মেয়র সাহেব এবং এই প্রতিষ্ঠানগুলির কর্মকর্তাদেরকে নিয়ে সমন্বিত 4 থেকে 5 বছর, 8 বছর, 9 বছরের ব্যবস্থাপনা জরুরি ভিত্তিতে করতে যদি আমরা পারি, তাহলে আমরা ডেঙ্গি মুক্ত, আপনার এডিস মশা মুক্ত, এমনকি সব ধরনের মশা মুক্ত ঢাকা শহরকে আমরা নিয়ে আসতে পারবো। শুনবো আমাদের এই ক্ষমতাটি রয়েছে। আরো কথা আপনার কাছ থেকে মিস্টার অজয় দাশগুপ্ত, গত বছর যখন সারা পৃথিবীর অবস্থা বিভিন্ন প্রান্তে, ইউরোপের কথা বলি, আমেরিকার কথা বলি, খারাপ, তখন বাংলাদেশ খুব ভালো করছিল কোভিড মোকাবেলায় এবং প্রথম 20টি ভালো যে দেশগুলো আছে তার মধ্যে 20টির মধ্যে একটি ছিল। কিন্তু এবছর এসে বাংলাদেশ সেই খারাপটা এখন খুব ভালো করছে, জীবনযাত্রা তাদের স্বাভাবিক। কিন্তু বাংলাদেশে হচ্ছে ঠিক উল্টোটা, বাংলাদেশ এখন এসে দাঁড়িয়েছে সবচেয়ে খারাপ 5-6টি দেশের একটির মধ্যে। সো আপনার কাছ থেকে শুনতে চাই যে বাংলাদেশের এই কোভিড পরিস্থিতিতে এই জায়গায় এসে দাঁড়ালো, আপনার পর্যবেক্ষণ কি? তৃতীয় মাত্রা সমস্ত দর্শক শ্রোতাদেরকে সিডনি থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শুরু করতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে বিষয়টা আজকে আলোচনা হচ্ছে কোভিড এবং ডেঙ্গু মশা বা এডিস মশা নিয়ে যে আলাপটা আজকে হচ্ছে, চিকনগুনিয়া ইত্যাদি। আমি ওই কোভিডের ব্যাপারেই বলতে চাই। প্রথমত আমি আমাদের দেশের এই প্রান্তিক শ্রেণীর হতদরিদ্র, নিম্ন মধ্যবিত্ত যারা আজকে প্রচন্ড কষ্ট এবং গ্লানি এবং মৃত্যুর ভেতর দিয়ে যাচ্ছেন, তাদের আমি প্রথমে একটু অভিনন্দন জানাতে চাই। অভিনন্দনটা এই কারণে, আপনারা জানেন যে আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে সরকারের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে মানুষকে দেখভাল করা, এবং যে কারণে এই কোভিডের সময় প্রত্যেক মানুষকে যারা কাজ করতে পারছে না তাদের প্রত্যেকের বাড়িতে তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে, তাদেরকে নানাভাবে সাহায্য করা হয়েছে এবং এই সাহায্য অব্যাহত রয়েছে। তারপরও গত সপ্তাহে সিডনিতে একটি ন্যাক্কারজনক প্রতিবাদ সংগঠিত হয়েছে, যেখানে হাজার হাজার মানুষ কোভিডের এই সমস্ত নিয়ম কানুনের বিরুদ্ধে নেমে রাস্তায় প্রতিবাদ করেছে। এই বিষয়টি কিন্তু লন্ডনে ঘটেছে, এই বিষয়টি আমেরিকায় ঘটেছে, এই বিষয়টি ইতালিতে ঘটেছে। ইউরোপ, আমেরিকা, আটলান্টিকের পার থেকে শুরু করে আমাদের প্রশান্ত পারে এবং ব্রাজিলের সমস্ত দেশে সংগঠিত হবার পরও এত কষ্টের ভেতরও বাংলাদেশের মানুষ কিন্তু কোভিডের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামেনি। এখানেই আমি মনে করি যে আমাদের জনগণের যে সহিষ্ণুতা এবং আমাদের জনগণের যে সাফল্য, তারা যে কষ্টের ভেতর দিয়ে এটাকে অতিক্রম করতে চাচ্ছে, এই সিগন্যালটা কিন্তু সরকার পক্ষ বুঝছে বলে আমার মনে হচ্ছে না। আমি একটা ছোট গল্প দিয়ে বলতে চাই। দেখুন, আমি দেশের বাইরে থেকে আমি অনেক কথা বলতে পারি, এই কারণে আমি একটা কথা আগেই একটা গল্প দিয়ে শুরু করি। আমাদের দেশের এক চিকিৎসক গিয়েছিলেন রাশিয়াতে, এবং বা কোনো একটি বাম দেশে যেখানে কঠিন শাসন, সেখানে তিনি গিয়েছিলেন ওই লৌহ কঠিন শাসনে কি করে শল্য চিকিৎসা হয়, সার্জারি হয় এটা দেখার জন্য। তো উনাকে নিয়ে যাওয়া হলো হসপিটালে। তো উনি দেখলেন যে খুব সাধারণ একটা সার্জারি হচ্ছে, একটা টনসিল অপারেশন। তো উনি ওই বিষয়ের সাথে লক্ষ্য করলেন যে গলার পেছন দিক দিয়ে একটা ফুটো করা হলো
এবং ওই ফুটোটা বড় করা হলো, তারপরে টনসিলটাকে কেমন করে যেন একটা যন্ত্র দিয়ে বেঁকিয়ে এনে গলার পেছন দিয়ে বের করে দেওয়া হলো। তো তাকে জিজ্ঞেস করা হলো, ডিড ইউ লাইক ইট, তুমি কি এটা পছন্দ করেছো? সে বলছে, তোমাদের কাজ তো অসাধারণ এবং তোমরা যে নিপুণ ভাবে করেছো এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। বলছে কি? বলছে সহজ একটা অপারেশন, তুমি মুখ দিয়ে টনসিলটা বের করে ফেলবে, তুমি এত কষ্ট করে পেছন দিকে করতে গেলে কেন? বলছে তুমি কোথায় দাঁড়িয়ে আছো? বলছে কেন তোমাদের দেশে? বলছে এটা কোন দেশ? বলছে এটা সমাজতান্ত্রিক দেশ। বলছে এখানে কথা বলা যায় না, তুমি জানো না? এখানে মুখ খুলতে পারে, এখানে পেছন থেকে বের করতে হয়, এখানে মুখ খোলা নিষেধ। তো মুখ যদি খুলতে হয় তাহলে যেটা বলতে হবে, মুখ যদি খুলতে হয় তাহলে যেটা বলতে হবে, ল্যাক অফ কোঅর্ডিনেশন। আমি গতবারও এই কথাটা বলেছি যে একটু আগে আমার সাথে যিনি রয়েছেন স্থপতি মোবাশ্বের হোসেন, তিনি বলছিলেন যে সমঝোতার যে অভাব। খেয়াল করবেন, খুব বিশিষ্ট নেতার এক উন্মাদ ভাই কাপড় দেওয়ার নামে বয়স্ক মানুষকে বুকে কিল মারছে, করতে হচ্ছে, এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জনসভা করা হচ্ছে। আপনি খালি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তো আমাদের আস্থার প্রতীক, ভরসার প্রতীক, তিনি বঙ্গবন্ধু কন্যা। এখন তিনি চাইলে তো হবে না। হোয়াট ইজ গভর্নমেন্ট, হোয়াট ইজ দ্য গুড গভর্নেন্স, এটা তো আমাদের বুঝতে হবে, তাই না? আমরা কিন্তু এই আলোচনাটা করছি শিক্ষিত মানুষের জন্য। তাহলে আমরা যদি শিক্ষিত মানুষের জন্য এই আলোচনাটা করে থাকি, তাহলে গুড গভর্নমেন্ট ইজ গুড পলিটিক্স। এটা আমার কথা না, এটা রাষ্ট্রবিজ্ঞানের কথা। এন্ড পলিটিক্স ইজ গুড গভর্নমেন্ট। সো ওয়্যার ইজ দ্য পলিটিক্স? আমি কেন বলছি এই কথাটা? আমরা নোংরা পলিটিক্সকে সমর্থন করছি না। এমন বিরোধী দল চাই না যারা সারাক্ষণ নিজেদের কথা বলে এবং সারাক্ষণ স্বার্থ সন্ধান করে ঘুরে বেড়ায়। আমরা চাচ্ছি ওই ধরনের দল যারা, আজকে যদি সংসদে ওই বিষয়টা থাকতো তাহলে একটা জবাবদিহিতা তৈরি হতো যে আপনি ওখানে কত ভ্যাকসিন পাঠিয়েছেন। হ্যাঁ, আমি কিন্তু আজকে যিনি সঞ্চালক তার একটা ফেসবুকে স্ট্যাটাসে দেখলাম, উনিও বিখ্যাত মানুষ, জিল্লুর রহমান, উনার ফেসবুকে স্ট্যাটাসে আমি দেখলাম যে ভারত এই টিকাটা নষ্ট করেছে। পরে আমি খবরের লিঙ্কটা দেখলাম। এই যে আমরা জেনেছি যে ভারত ভারত কিন্তু মাঝে মাঝে আমাদের খুব ভালো ভালো উপহার দেয়। যেমন ধরেন গরুর সাথে কিছু মানুষের লাশ উপহার দেয় মাঝে মাঝে, মাঝে মাঝে ধরেন পানি বন্ধ করে আমাদেরকে শুকনো নদী উপহার দেয়। এবার নাকি ডেল্টা উপহার দিয়েছে। তো এই ভেরিয়েন্ট আসলে ভারত উপহার না দিলেও আসতো, এটাও মানতে হবে। কারণ এই ভেরিয়েন্টটা ভারত থেকে অনেক দূরে অস্ট্রেলিয়ায় এসেছে। হ্যাঁ, এই ভেরিয়েন্টটা পৃথিবীর সব দেশে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম ওরা দিয়েছে। তো ওদের কাছে আমাদের যে ভ্যাকসিন গুলো পাওয়ার কথা ছিল, আমরা যেগুলো কিনেছি বলে দাবি করেছি, সেটার জন্য আমরা কি কোন আন্তর্জাতিক মহলে বিচার চেয়েছি বা বলেছি, বা ভারতের কাছে বলেছি যে তুমি তো দেবার কথা? একদিন দুই দিন দেখলাম। আর একটা আশ্চর্যের বিষয়, আপনার এই ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী কথা বলেন না, পররাষ্ট্রমন্ত্রী কথা বলেন। হ্যাঁ, আবার যেটা পররাষ্ট্রমন্ত্রীর বিষয় সেটার বিষয়ে হয়তো ডাকমন্ত্রী কথা বলেন। আবার যেটা ডাক বিভাগের বিষয় সেটার বিষয়ে হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলে। তখন আমরা যারা দেশের বাইরে থাকি কিংবা দেশের ভেতরে যারা চিন্তা ভাবনা করেন, তাদের মাথায় কিন্তু একটা জট হয়ে যায়। হ্যাঁ, তারা তখন নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা কবিতার লাইন খালি বলতে থাকে যে যার যেখানে জায়গার জন্য সেইখানে সে থাকে, যার যা কাজ করার জন্য সেইখানে সে করে। না হলে তো আমরা এই বিপদ থেকে বেরোতে পারবো না আসলে। হ্যাঁ, যে বিষয়টা আমাকে যে প্রশ্নটা দিয়ে শুরু করতে হয়েছে, আমি সেটার উত্তরে যে কথাটি বলতে চাই যে গুড গভর্নেন্স যদি বাংলাদেশে, আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতা, ঐকান্তিক ইচ্ছা এবং সমর্থন রয়েছে বলেই আজকে এই পর্যন্ত আমরা টিকে রয়েছি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে তার দেয়া বাড়িগুলো কিভাবে ধসে পড়েছে। প্রান্তিক শ্রেণীর দরিদ্র মানুষকে বাড়ি দেওয়া হয়েছে, সেই বাড়িগুলো 2 মাসও টিকতে পারেনি। তাহলে এটার ভেতরে তো, এটা তো শুধু বাড়িটা ধসে পড়েনি, এটা আসলে নৈতিক স্খলন, নৈতিকতার ইটগুলো ধসে পড়েছে, নৈতিকতার মাটি ধসে পড়েছে। এবং দেখেন, আমরা যখন এর আগেও আমরা যখন এখানে কথা বলেছি, আমাদের সামনে এমন সব চরিত্রগুলো এসছে যে চরিত্রগুলো দেশকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, অথচ তাদের কাছে আমরা কোনো স্বচ্ছ জবাবদিহিতা পাচ্ছি না। এই যে আপনি একটু আগে বললেন পৃথিবী থেকে ডেঙ্গু ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত এগুলো বহু আগে নির্মূল হয়েছে, কিন্তু বহু আগে পৃথিবীর সভ্য দেশ থেকে এগুলো নির্মূল হয়েছে। এমন নয় যে এগুলো ছিল না। এক সময় বাংলাদেশে যার হয় যক্ষা তার নেই রক্ষা, শুনেছি আমরা। সেই যক্ষা এখন হাতের মুঠোয় এসে গেছে। কবি সুকান্তের মতো মানুষ যক্ষায় মারা গিয়েছিল।
আজকে হলে মারা যেতেন না তিনি। এখন হাতের মুঠোয় এসে হাতের মুঠোয় আনার জন্য যে সমস্ত পরিকল্পনার প্রয়োজন, ধরেন এত বড় ঘনবসতির একটা শহর, এত ঘনবসতির একটা শহর যেটা আসলে কোয়াইট ইম্পসিবল টু সাস্টেইন দেয়ার। হ্যাঁ, ওইটুকু একটা জায়গায় 2 কোটির মতো মানুষ থাকেন, বসবাস করেন উইথ ফ্লোটিং পিপল, হ্যাঁ, যাদের কোনো ঠিকানা নাই, অস্তিত্ব নেই, থাকেন। এটা আমাদের জন্মভূমি। আমরা আশা করেছিলাম যে এই জিনিসগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না এমন নয়। পৃথিবীর অনেক শহর আছে যেখানে জনসংখ্যার চাপে ভেঙে পড়ার মতো অবস্থা, কিন্তু দে কন্ট্রোল ইট বাই প্ল্যানিং, বাই মেথড এন্ড বাই ভিশন। আমাদের পরিকল্পনা কি আছে আমি জানি না, কিন্তু মেথড এবং ভিশন কিন্তু আজকে একেবারেই অনুপস্থিত। এবং এই অনুপস্থিতি তার কারণে, অনুপস্থিত থাকার কারণে আপনি খেয়াল করবেন মানুষ কিন্তু কথা বলছে না। মানুষকে কিন্তু কথা বলতে দিতে হবে। আমি এই কথাটা যত অনুষ্ঠানে যাই, আমি বিশেষ করে এখানে এলে আমি বারবার বলি, প্লিজ লেট দেম স্পিক, নট দেন টক, লেট দেম স্পিক। কেন স্পিক করতে দেবেন? দেখুন একটা কথা বলি, এই যে ক্ষয়িষ্ণু বাঙালি, যে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত, আপনি নিজেই চিন্তা করুন, আপনি কিন্তু সুবেশ ধারণ করে এবং বাড়িতে খাবার এবং পোশাক সবকিছু নিশ্চিত করে কথা বলছি। আপনার একটা কথা কি মনে রাখা উচিত নয় যে আপনার মেয়েকে গান শেখানোর জন্য যে লোকটি আসতেন, তিনি কিন্তু বিদ্যানন্দের 1 টাকার খাবার গ্রহণ করতে পারবেন না লজ্জায়, তিনি রাস্তায় দাঁড়াতে পারবেন না, তিনি শ্রমজীবী মানুষের সাথে ট্রাক থেকে খাবার একসাথে নিতে পারবেন না তার সামাজিক লজ্জায়। তিনি যে আপনার বাসায় আর আসতে পারেন না, আপনি যে তাকে পয়সা দিতে পারেন না, তার যে অন্য ইনকাম গুলো বন্ধ হয়ে গেছে, সংস্কৃতির বিভিন্ন কথা দেখেন। এখন আমি বলি কি, সব পয়ের ভিড়, পদকের সংস্কৃতি, পদের লড়াই, পদমর্যাদার বড়াই, এই হচ্ছে বাংলাদেশ। পদকের সংস্কৃতি যদি না হতো, আজকে সাংস্কৃতিক কর্মীদেরও আমরা দেখতে পেতাম যে এগিয়ে এসেছেন তারা। একসময় কিন্তু বাংলাদেশে তাদের কারণে অনেক ধরনের বিপ্লব সংগঠিত হয়েছে নীরবে, তারা সমাজে পর্যন্ত ইট ওয়াজ দেয়ার, ইভেন জোট সরকারের আমলেও ছিল। আজকে কি হয়েছে, ওই জায়গাগুলো, ব্যাকবোন গুলো, মেরুদণ্ড গুলো আস্তে আস্তে ভেঙে গিয়েছে। একজন বাংলা একাডেমির সভাপতি হলে আরেকজনের গাত্রদাহ হচ্ছে, আরেকজন পদক পেয়ে গেলে আরেকজনের। আমি এটা এই প্রসঙ্গে যেতে চাচ্ছি না ওই দিকে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, বিবেক যেখানে মৃত, বিবেক যেখানে কথা বলছে না, সেখানে নিম্ন মধ্যবিত্তের ক্রন্দন কে শুনবে? সব ক্রন্দন কি ওই চৌখাট দেয়াল পেরিয়ে প্রধানমন্ত্রীর কানে পৌঁছয় না। এটা কোনো পৃথিবীর কোনো দেশেই সম্ভব না, বিশেষত আমাদের দেশে তো সম্ভবই না। আমাদের দেশে ক্ষমতাবানই হচ্ছে কাচের স্বর্গে বসবাস করে, তাকে করে ফেলা হয় ওই রকম। হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী এখনো যেভাবে খবর রাখেন, বরং আমরা তার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু আপনি অন্যদিকে দেখেন, এই যে বরিস জনসন, উনি কফি খেতে যায় কিন্তু রিয়েল একটা সাধারণ কফি শপে। হ্যাঁ, এখানে যে স্কট মরিসন, তাকে স্কুমো কি যেন ডাকে তাকে, এবং তাকে দেখলে সবাই হাসি ঠাট্টা করে কথা বলে। আমরা একটা অনুষ্ঠান করেছিলাম 26শে মার্চে বাংলাদেশে, এখানকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী, এই নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্য সিডনি যার রাজধানী, সেখানকার দাপটে মুখ্যমন্ত্রী বব কার এসেছিলেন, যিনি আমাদের দেশ সম্পর্কে প্রচুর খবর রাখেন। এই বব কার কিন্তু আপনার অনুষ্ঠানের শেষে বক্তৃতা দিয়ে আমি তাকে একটু প্রশংসা করেছিলাম, জড়িয়ে ধরে যেভাবে ছবি তুললো, আমাদের দেশে এগুলো অসম্ভব। আমি এই কারণে বলছি কথাটা, থাক দেয়াল, আমাদের দেশে হয়তো সামাজিক কারণে অসম্ভব হতেও পারে, কিন্তু জনস্পৃহা, জনচাহিদা, জনগণের মন এবং জনগণ আসলে কোথায় দাঁড়িয়ে আছে, বিশেষ করে যে নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত। আমি জানি আমার অনেক আত্মীয় আছেন যারা স্কুল শিক্ষক ছিলেন, যারা তাদের জমানো টাকায় চলতেন রিটায়ার করে, তারা আজকে বড় বিপাকে আছেন। কিন্তু তারা সত্যি বিপাকে আছেন সেই সব মানুষেরা যাদের আয় রোজগার ছিল অন্য মানুষের উপর নির্ভরশীল। এখন ওই মানুষটা নিজেই যদি রোজগার করতে না পারে, সে আরেকজন মানুষকে দেবে কি করে? তো এই জায়গাটা একটা পরিকল্পনা যদি না হয়, সেদিন আমরা জেনেছিলাম ইয়ের কাছে, এই যে অধ্যাপক ইকবাল আসলাম, তিনি কোভিডের একটা কমিটিতেও রয়েছেন, তিনি যেভাবে বললেন, তাতে তো একটা সহজ হিসাব যে বাংলাদেশের 10% মানুষকে যদি 2টো ডোজের আওতায় আনা যায়, ইট উইল টেক 10 years। এখন আমরা এই ধরনের কথাগুলো বললে তারা শুধু বলে মুষ্টিমেয় লোক এগুলো বলছে, মুষ্টিমেয় লোক এগুলো বলছে। মুষ্টিমেয় লোকই তো পৃথিবীর ইতিহাস পাল্টেছে। হ্যাঁ, আপনি যদি পৃথিবীর ইতিহাসের দিকে তাকান, মুষ্টিমেয় লোক পৃথিবীর ইতিহাস পাল্টেছে। স্থপতি মোবাশ্বের হোসেন শুনছিলেন, এবং আপনি
উনি নৈতিকতার প্রশ্ন, বিবেকের প্রশ্ন টানছিলেন। প্রধানমন্ত্রীর এই যে দরিদ্র মানুষদের যে ঘর উপহার দেয়া, সেই ঘরের কি চিত্র সে কথা বলছিলেন। আমি শুরুতে উল্লেখ করেছিলাম যে কালকের পত্রিকায় আমরা দেখলাম যে হসপিটালগুলোতে কেনার নামে কি পরিমাণ দুর্নীতি হচ্ছে, এই কোভিডের মধ্যে দুর্নীতি হচ্ছে। তার মধ্যে এই খবরও কয়েকদিন আগে বেরিয়েছে মন্ত্রীর আত্মীয় এই স্বাস্থ্য বিভাগের দুর্নীতির সঙ্গে জড়িত। সো এই অবস্থা। এবং আপনি ডেঙ্গুর প্রসঙ্গে বলছিলেন, আমার অনুষ্ঠানে 2 দিন আগে স্থানীয় সরকার মন্ত্রী এসে বলছিলেন যে এই ডেঙ্গু মোকাবেলার জন্য, এডিস মশা নিধনের জন্য তিনি সিটি কর্পোরেশনগুলোর জন্য আরও বরাদ্দ বাড়িয়ে দিতে চান, আরও টাকার ব্যবস্থা করে দিতে চান। কিন্তু আমার প্রশ্ন, আপনি যেহেতু 2 সিটি কর্পোরেশনের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে যুক্ত, আমার জিজ্ঞাসা যে পরিমাণ বরাদ্দ তাদের কাছে আছে, যে অর্থ তাদের কাছে আছে বা মশা নিধনের জন্য, সেটি তারা যথাযথভাবে ব্যবহার করেন কিনা? দেখেন, খুবই দুঃখজনক, করেন কিনা এটা যদি আপনি চিন্তা করেন, আগে আপনাকে এটাই বলতে হবে যে তারা কত দিনের জন্য এই কাজটি করতে চান, কতগুলি কাজ আছে আপনাকে দীর্ঘমেয়াদী অন দ্য স্পট একটা কাজ করতে হবে এবং একই সাথে সেটার দীর্ঘমেয়াদী ব্যবস্থা থাকবে। এই যে একটু আগে আপনাকে আমি বললাম, কলকাতার মতন জায়গায় 10 বছরের প্রোগ্রাম তারা নিয়েছে, তাদের কিন্তু ডেঙ্গু নাই। আপনি এই কলকাতায় ভাই একটু আগে বললেন যে জনসংখ্যা ঢাকা শহরে 2 কোটি। আমি আপনার এখানে অন্তত 10 থেকে 12 বার বলেছি, জনসংখ্যাকেও কিন্তু নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসা যায়। 2 কোটি কেন, 4 কোটিও ঢাকাতে আসলে পরে সেটা সমাধানের রাস্তা আছে। একটি সহজ বাংলা কথা প্রতিনিয়ত আপনার এখানে এবং বিভিন্ন টেলিভিশনে বলেছি, কলকাতার দিনের জনসংখ্যা রাতের জনসংখ্যার দ্বিগুণ। অর্থাৎ কলকাতায় প্রতিদিন বাইরে থেকে লোক আসে, আর ঢাকায় বাইরে থেকে এসে লোক থাকা শুরু করে কোনো কিছু না পারলে। এবং আমরা একটা এক্সপেরিমেন্ট পর্যন্ত করেছিলাম, ঢাকা শহরের বিভিন্ন বস্তিতে কেন ঈদ বা বিভিন্ন অনুষ্ঠানে আপনার লোকজন মরিয়া হয়ে বাড়িতে যায়। আপনি বস্তিতে যদি খবর নেন দেখবেন 8 ঘন্টা করে যদি শিডিউল ধরেন, এই একই বস্তিতে আপনি সবসময় 1 শিডিউলের লোককে পাবেন, বাকি 2 শিডিউলের লোক কাজে ব্যস্ত আছে। কিন্তু যদি আপনি লকডাউন দিয়ে দেন, এই 3 শিডিউলের লোক অর্থাৎ 3 গুণ লোক ওই বস্তিতে কোথায় দাঁড়াবে, কোথায় বসবে, কোথায় কথা বলবে, মারামারি করা ছাড়া তাদের কোনো কিছু থাকবে না। এবং আমরা আমার নিজের বাড়িতে আমি মেস তৈরি করে দেখেছি, একটি খাটকে 3 জন ব্যবহার করে 3 ভাবে, একজন রাত্রে বেলা, একজন দিনের বেলা, আর একজন বিকাল বেলা, অর্থাৎ যাতে খাটের ভাড়া কম লাগে। একই ঘরের ভিতরে একজন ফিজিক্সের মাস্টার্স করছে, আরেকজন নাইট গার্ড মতিঝিলের সে থেকেছে। এই মানুষগুলোর ব্যাপারে কিন্তু আমরা কেউ চিন্তা ভাবনা করি না। যেহেতু আমাকে ব্রিটিশ এমবাসির সাথে একটি কাজ করতে যে আমরা বলছিলেন, সেকেন্ড অফিসার উনি বলছিলেন যে ভাই মোবাশ্বের, তুমি কি জানো যে আমি বাড়িধারায় থাকি, আমার ড্রাইভার আমার চেয়ে পার স্কোয়ার ফিট বেশি অর্থ দিয়ে বস্তিতে থাকে। আই কুড নট বিলিভ ইট। সে তো তখন আমাকে হিসাব করে দেখালো যে এতটুক জায়গায় সে থাকে, এতটুক তার খাট, কমন তার ফেসিলিটিস। এই তথ্যগুলি তো আমাদের প্রত্যেক নেতা নেত্রীকে আগে জানতে হবে। তাহলে আমরা কি করতে পারি? ঢাকার সমস্ত কিছু ঢাকায় কেন করতে হবে? নেভি হেডকোয়ার্টার থেকে আরম্ভ করে সমস্ত কিছু ঢাকাতে কেন? আমরা এগুলি চিটাগাঙে করতে পারি না? বিভিন্ন ডিভিশনে নিতে পারি না? আমরা ডিভিশনাল হেডকোয়ার্টার গুলিকে যদি উন্নত করতাম, ঢাকায় এলো জনগণের চাপ হতো না। এবং উন্নত করা মানেই হলো 3টি জিনিসের প্রতি সবচেয়ে বেশি নজর দিতে হবে। সেই নজর 3টি হচ্ছে, আপনাকে শিক্ষার, ঢাকার মানের শিক্ষার ব্যবস্থা করতে হবে, ঢাকার মানের স্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে এবং ঢাকার মানের সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। আপনি যদি এখন তথ্য জোগাড় করেন, ঢাকা সহ বাংলাদেশে 65টি জেলার ভিতরে অন্তত 50% জেলার এসপি সাহেব, জজ সাহেব, ডিসি সাহেবের পরিবার ঢাকায় থাকেন, কারণ তাদের ছেলে মেয়েদের চিকিৎসা, সিকিউরিটি এবং পড়াশোনার উপযুক্ত ব্যবস্থাপনা ওইখানে নাই। কিন্তু আমাদের সময় আমরা দেখেছি প্রত্যেক ডিসির ছেলে মেয়েরা জেলা স্কুলে পড়তো। জেলা স্কুল, ঢাকার জেলা স্কুলের চেয়ে বরং মফস্বলের জেলা স্কুলের রেজাল্ট ভালো হতো। তাহলে এই যে মানুষের গ্রাফ উপরের দিকে যায়, আমাদের গ্রাফ কেন নিচের দিকে যাচ্ছে? ওই যে ভাই একটি কথা বললেন, স্পিক করার, কথা বলার অধিকার যদি সমুন্নত রাখা যায়, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন। অনেক মানুষের কাছ থেকে, অনেক সাধারণ মানুষের কাছ থেকেও অনেক তথ্য পাওয়া যায়, যে তথ্যগুলি আমরা কাজে লাগাতে পারি। এখন আসেন, এই যে একটু আগে যে কথাটি বললেন, আমি এখন একটা এক্সাম্পল দেব সরকারের ভিতরের অবস্থা। প্রায় 5 থেকে 6 জন সেক্রেটারি
মুক্তিযুদ্ধে সার্টিফিকেট জাল করে 1.5 বছর 2 বছর ওনারা কাজ করে গেলেন, ধরা পড়লেন, তাদেরকে বের করে দেওয়া হলো। কিন্তু এই 2 বছর তারা যে বেতন নিয়েছেন, যে ফেসিলিটিস নিয়েছেন, সেগুলি কি ফেরত নিয়েছে সরকার? তারা যে এই সময় যে সিদ্ধান্তগুলি নিয়েছেন, বেআইনি সিদ্ধান্ত, সেগুলি কি বাতিল করা হয়েছে? তাদেরকে কি কোনো পানিশমেন্ট দেওয়া হয়েছে? না। এখন আসেন, এই যে বাড়ি ভাঙ্গার কথা বলা হলো 2 মাস 3 মাসের ভিতরে, এই বাড়ি ভাঙ্গার জন্য আপনি কাকে ধরবেন? যে কন্ট্রাক্টর কাজ করেছে, যিনি ওয়ার্ক অর্ডার ইস্যু করেছেন। কিন্তু যিনি এই নীতি নির্ধারণ করলেন, যিনি নিজেকে বাংলাদেশের শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট মনে করলেন, তাকে ধরার কিন্তু কোনো ব্যবস্থা নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে, আপনাকে এর আগেও বলেছি, আবারও বলেছি, যে বিজেএমই ভবন আপনি ফাউন্ডেশন দিলেন, আরেক প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন, আর সেটি অনুমোদনবিহীন। তাহলে আপনার অফিসে যে লোকগুলি আপনাকে সহযোগিতা করার কথা, তারা আপনাকে সত্য তথ্য গোপন করেছে। আমি আবারও বলছি, সত্য তথ্য গোপন করে আপনাকে ওই জায়গায় নিয়ে গেছে। সেই অনুষ্ঠানে রাজুকের চেয়ারম্যান ছিলেন, ওয়ার্কস সেক্রেটারি ছিলেন, তারা কেউ প্রধানমন্ত্রীকে বলেন নাই যে অবৈধ ভবনে আপনি ফাউন্ডেশন দিয়েন না। তাহলে তাদের বিচার তো হয় নাই। বিল্ডিং ভাঙা হচ্ছে, কিন্তু বিচার তো হওয়ার কথা তাদের। আমি বারবার বলছি, মাননীয় প্রধানমন্ত্রী একদম রুটের বিচারগুলি করেন। যাদেরকে সামনে দেখছেন তাদের বিচার করার দরকার নাই, যারা এই অন্যায় কাজের উদ্যোক্তা তাদেরকে বিচার করেন। এই যে কোভিডের ওষুধ, সমস্ত পৃথিবীর সব উন্নত দেশ 2-3টি ইনজেকশনের বা ভ্যাকসিনের জন্য ব্যবস্থা না করলেন। আমাদের এখানে একজনের চাপে সরকার সিদ্ধান্ত নিল একটিও মেডিসিন নিয়ে আসা হবে, যাতে দাম নিয়ে আর আলাপ আলোচনা করার সুযোগ না থাকে। যদি একটি না জায়গায় 2টির যদি কন্ট্রাক্ট থাকতো, তাহলে কিন্তু আনইন্টারাপ্টেড, আমি আবারও বলছি আনইন্টারাপ্টেড, আমাদের ভ্যাকসিন দেওয়া চলতো। প্রধানমন্ত্রী যতগুলি সিদ্ধান্ত নিচ্ছেন, আমি দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীকে স্বয়ং নিজেকে ইনভলভ হতে হচ্ছে, কিন্তু তার চারপাশে যারা আছে তারা তাকে কেউ সঠিক তথ্যগুলি সময় মতো পৌঁছে দেন না, সেই কাজগুলি সঠিকভাবে সমাধান করেন না। প্রধানমন্ত্রীর নির্দেশের পরেও এই যে আগুনে এত মানুষ মারা যাচ্ছে, যেগুলির সাথে আমি সরাসরি এই তদন্তগুলির সাথে জড়িত থাকি, সমস্ত সিদ্ধান্ত দেওয়া হয়েছে। দেখেন, আপনার কোর্টের বিচার এখন পর্যন্ত শেষ হয় নাই। 7 বছর 8 বছর হয়ে গেছে, সেগুলির বিচার হয় নাই। তারপরে যেগুলির শুধুমাত্র জিডি হয়েছে, মানুষ মারা গেছে 100-150, সেগুলির জিডি পর্যন্ত হয়ে আছে, তার বিচারই উন্মুক্ত হয় নাই। তাহলে আপনি কিভাবে আশা করেন যে সরকারের 1-2 জন বা প্রধানমন্ত্রী চাইলে পারে সবকিছু সমাধান হবে? মিস্টার অজয় দাশগুপ্ত, আপনি বলছিলেন যে মুষ্টিমেয় কিছু মানুষই বদলায়, সেটি সম্পর্কে আপনি বলবেন, সেটি শুনতে চাই। একই সঙ্গে আপনারা বলবার কথা বলছেন, আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমের দেখি, সেখানেই মানে একটু স্বাধীনতা চর্চা আছে, কিন্তু সেই স্বাধীনতার চর্চা আবার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামে একটি অ্যাক্টের মাধ্যমে রহিত করা হয়েছে। কিন্তু তার মধ্যে সেখানে যে দেখতে পাচ্ছি, মানুষ কি নিয়ে ব্যস্ত? বাংলাদেশের মানুষ ব্যস্ত হচ্ছে একজন প্রিন্সিপাল কি ভাষায় আরেকজনের সঙ্গে টেলিফোন কথা বললেন, সেটির প্রকাশ হলো। এবং টেলিফোনে আড়িপাতা তো বাংলাদেশে দীর্ঘদিন যাবতই হচ্ছে, এবং টেলিফোনের সংলাপ প্রকাশিত হচ্ছে বিভিন্ন মূলধারা সংবাদ মাধ্যমেই। তো সেটিও একটা বড় প্রশ্ন। এখন পেগাসাস রিপোর্ট নিয়ে তো আমরা তো দেখছি সারা পৃথিবীতে হইচই চলছে। আমরা দেখি যে একজন ব্যবসায়ী নেত্রীর প্রসঙ্গ নিয়ে ফেসবুক এখন ভাইরাল, নানান কিছু, নানানজন নানান বক্তব্য দিচ্ছে, তাকে কোথায় রাখা হবে, সরিয়ে ফেলা হবে, এইসব নিয়ে ব্যস্ত। সো এটিও একটু শুনতে চাই যে আমরাই বা কতটা সজাগ সচেতন, কোনটা বলা উচিত কোনটা বলা উচিত না, কোনটা আমাদের নিজের স্বার্থে, কোনটা হলো বিনোদনের জন্য। ধন্যবাদ। যে একটু আগে উনি যে বলছিলেন, স্থপতি মুবাশশির হোসেন বলছিলেন যে কলকাতার কথা, ওটা হচ্ছে কি সিরাজুল ইসলাম চৌধুরী একটা কথা বলেছিলেন মারাত্মক, বলছে শরীরের সব রক্ত মুখে ওটা কিন্তু স্বাস্থ্যের লক্ষণ না, এটা হচ্ছে রক্তচাপের লক্ষণ। তো আমাদের দেশের সমস্ত স্বাস্থ্য ঢাকায় জমায়েত হয়েছে, এই জন্য ঢাকা রক্তচাপের লক্ষণ। এই যে সরকারি কর্মকর্তারা বছর বছর বিদেশ যেত, এখন যায় কিনা যায় না, এবং সুযোগ পেলেই পুকুর খননের জন্য যায়, খিচুড়ি কি করে রান্না করে এটা দেখতে যায়, মাটি কি করে ভরাট করে এগুলো দেখতে যায়। ওরা কি দেখেনি মালয়েশিয়ায় কিভাবে
কুয়ালালামপুর থেকে পুত্রজায়ায় স্থানান্তর করা হয়েছে। এটা তো একটা সহজ জায়গা, আমাদের কাছের জায়গা। এটা কিভাবে ব্যাংকককে সরিয়ে নেওয়া হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, এইটুকু একটা দেশ সিঙ্গাপুর কি করে ম্যানেজ করেছে সবকিছু। এই যে বললেন আপনি যে ঢাকায় ছেলে মেয়ে পরিবার থাকে থাকে, কারণ ঢাকায় হচ্ছে আপনার তেল মশলা ঘি সব ঢাকায় আছে, কাজেই সে সেখানে থাকবে। এতগুলো যে সরকারি দপ্তর ঢাকায় আছে, হ্যাঁ, যারা নৌ সংক্রান্ত যে সমস্ত ইয়েগুলো আছে, ধরেন মন্ত্রণালয়গুলো বা ইত্যাদি ইত্যাদি, এরা কেন খুলনা এবং চট্টগ্রাম যায় না? আগে এটার উত্তর চাই। যদি নৌ বিষয়ক যে কোনো কিছু, সমুদ্র বিষয়ক যে কোনো কিছু, জল বিষয়ক, পানি বিষয়ক যে কোনো কিছু, ইউ হ্যাভ টু বি ইন চিটাগং অর খুলনা, দেশের দুটো প্রধান জায়গা। চাল সেখানে না, আপনি ঢাকা একটা বিশাল জায়গা দখল করে আছেন। হ্যাঁ, তো এগুলো কে বলবে? আচ্ছা, আমি ওইটাতে একটু ফিরে যাই, যেটা বলছিলেন যে আরেকটা জিনিস খুব ভালো লাগলো শুনে। আপনি বলছিলেন যে মুক্তিযুদ্ধের ওই যে ভালো লাগলো কেন, আসলে খারাপ লাগার ভালো লাগা। খারাপ লাগার ভালো লাগাটা কি, যে আমরা এতটাই এগিয়ে গেছি, মুক্তিযুদ্ধকেও জাল করার বিষয়ে নিয়ে এসেছি কিন্তু। হ্যাঁ, আমরা চেতনার কথা বলছি। হ্যাঁ, এবং আমরা আমাদের সমস্ত ধরনের শক্তি দিয়ে কিন্তু আমাদের যারা রাষ্ট্র এবং জাতীয় পতাকা এবং ইত্যাদি ইত্যাদির বিরোধিতা করতে, তাদের কিন্তু সাইজ করা হয়েছে। তারপরে কেন মুক্তিযুদ্ধ সার্টিফিকেট জাল হবে? কেন হবে এটা? তার মানে কি? আমি তো এই কথাটা খুব বিনয়ের সাথে সবসময় বলি, কাদের সিদ্দিকী থেকে শুরু করে একে খন্দকার থেকে শুরু করে সবাই পাল্টে গেল, কিন্তু ওই দিক থেকে একজনও পাল্টালো না। এটা দায় কি আমাদের না? আমাদের এদিক থেকে খালি পাল্টায়। হ্যাঁ, কেউ বলে বয়সের কারণে পাল্টায়, কেউ বলে বিমূর্তি হয়েছে পাল্টায়, কেউ বলে টাকা পয়সার জন্য পাল্টায়। ও অপর দিক থেকে তো একজনও পাল্টালো না। আমি যখন কম্বোডিয়া গেছি, কম্বোডিয়ার যে জাদুঘরে আমি দেখতে গিয়েছিলাম, তাদের যুদ্ধ আমাদের চেয়েও ভয়াবহ ছিল, গৃহযুদ্ধ। সেখানে গিয়ে দেখেছি যে তাদের যারা কলাবরেটরে, তাদের যারা ঘাতক বা দালাল, তারা কিন্তু বড় বড় করে ক্ষমা চেয়ে যেসব চিঠি লিখেছিল মূল স্রোতে মেশার জন্য, সেগুলো সেখানকার জাদুঘরে আছে। আছে আমাদের এরকম একটাও? কারণ ওই যে গান্ধী যেটা বলেছিল, আই ফর আই তো পৃথিবীকে ধ্বংস করে। হ্যাঁ, এবং ঠিক আছে, সব জায়গায় আপনি চোখের বদল চোখ চাইবেন না, কানের বদল কান চাইবেন না। কোনো কোনো জায়গায় ওই বিষয়টাকে, যেটা আমাদেরকে পোপ পল দেখিয়েছেন, যেটা আমাদেরকে নেলসন ম্যান্ডেলা দেখিয়েছেন, কি হয় এটা? এটা একটা বাতাবরণ তৈরি করে সহানুভূতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনাকে কেউ বলছে না আদর্শ বিসর্জন দিয়ে এটা করতে। হ্যাঁ, আদর্শ আপনি বিসর্জন দেবেন না, কিন্তু সাধারণ যে মানুষ এবং সাধারণ মানুষের যে মধ্যে যে ভ্রান্তি ছিল, সেটাকে গুছিয়ে এনে আপনি একটা ন্যাশনাল কনসাসনেস তৈরি করবেন। হ্যাঁ, জাতীয় এটা তো নেই আসলে। আচ্ছা, আমি রাজনৈতিক আলোচনা থেকে সরে এসে বলি, যেটা আমি বলতে চেয়েছি যে মুষ্টিমেয় মানুষ। দেখুন, আমি আবারও একটা গল্প বলতে বাধ্য হচ্ছি। গ্রিক হচ্ছে সভ্যতার পীঠস্থান, আমরা সবাই জানি। গ্রিস দেশ, সমস্ত যারা স্কলার এবং যারা আজকে পর্যন্ত পৃথিবীকে শাসন করছেন, যারা তাদের জ্ঞান দিয়ে, সক্রেটিস, এরিস্টটল, প্লেটো, দোজ পিপল ফ্রম গ্রিস। আজকে গ্রিসের অবস্থা খারাপ। তো আমি যে সময়কার কথা বলছি, তখন গ্রিসে ধরেন কয়েক মিলিয়ন লোক ছিল। হ্যাঁ, ওই কয়েক মিলিয়ন লোকের মধ্যে অর্ধেক ছিল নারী, এবং ওরা বিশ্বাস করতো নারীদের কোনো আত্মা নেই এবং নারীদের কণ্ঠনালী নেই, কাজে তারা কথা বলতে পারে না, অর্থাৎ বয়েড। অর্ধেক না মানুষের কোনো কথা বলার ক্ষমতা ছিল না। বাকি অর্ধেকের অর্ধেক ছিল শিশু, কিশোর এবং বৃদ্ধ, তাদেরও কথা বলার ক্ষমতা ছিল না। আর বাকি যে অল্প কিছু মানুষ, তারাই জন্ম দিয়েছে সক্রেটিস, তারাই জন্ম দিয়েছে প্লেটো, তারাই জন্ম দিয়েছে এরিস্টটল, এবং তারাই জন্ম দিয়েছে পৃথিবীর নাটক, সিনেমা থেকে আরম্ভ করে আজকে যে দর্শন। এখন পর্যন্ত প্লেটোর রিপাবলিক বা রাষ্ট্রের মতো গ্রন্থ রচিত হয়নি। এই জন্য সংখ্যা অল্প মানুষ হলেই তাকে অবহেলা করতে হবে কিংবা তার কথা শুনতে হবে না, এটা কিন্তু ঠিক না। এটা ঠিক না। আমরা এসব কথা যাদের বলছি, তারা তো এগুলো শোনেন না, এবং তারা এগুলো বুঝেও না বোঝার ভান করে। হ্যাঁ, পুরো সমাজটার দিকে যদি আপনি তাকান, যেটা বারবার আসছে আজকের কথার মধ্যে, পুরো সমাজটার মধ্যে যদি আপনি তাকান, দেখবেন পরিকল্পনার একটা অভাব, দীর্ঘসূত্রিতা এবং টাকা পয়সা মারা। ভুলে যাওয়ার আগে একটা কথা মনে পড়লো, এই যে অসভ্য ভাষা। দেখুন, আমাদের কিন্তু বয়স হয়ে গেছে। আমরা যখন লেখাপড়া করেছি, তখন রামসুন্দর বসাকের একটা বাল্য শিক্ষা ছিল। ওইখানে একটা কথা খুব চমৎকার বলা হয়েছিল যে স্বীয় জিহ্বাকে শাসনে রাখিবে।
জিহ্বাকে শাসনে রাখার কথা বলা হয়েছিল। একটা সাধারণ জিনিস দেখেন, 32 পাটি দাঁত, এই দাঁতগুলো কি করে? গরুর গোস্তকে ছিঁড়ে টুকরো করে ফেলে, খাসির হাড্ডিটাকে টুকরো করে ফেলে, এরকম হিংস্র দাঁত। তার মধ্যে একটা জীব কিন্তু নিরাপদে থাকে, কারণ ও শান্ত এবং চুপচাপ থাকে। এটাকে একটু সংযত ভাবে ব্যবহার করেন। আপনি বাংলাদেশের, ঢাকা কেন, বাংলাদেশে বিকারুন্নেসায় পড়তে পারা যে কোনো মেয়ের জন্য একটা গর্বের বিষয়, অহংকারের বিষয়। কি ইতিহাস এটা, কি নাম, এই নামের পেছনে যারা, এই যে ইতিহাস, এই ইতিহাসে কালিমা লেপনের অধিকার আপনাকে কে দিয়েছে? আমি বুঝলাম আপনি উত্তক্ত ছিলেন, তাকে ডিফেন্ড করার জন্য অনেকে লিখছে সোশ্যাল মিডিয়ায় যে শি ওয়াজ বাউন্ড অর ফোর্স টু ডু ইট। ওকে, আপনি যদি এই মুহূর্তে আমাকে সঞ্চালক হিসেবে আক্রমণ করেন, আমি আপনাকে অসভ্য গালাগালি করব? আমি হয়তো এটুকু বলবো যে আমি অবাক হচ্ছে আপনার আচরণে, আমি কিন্তু মাপ চাইলাম, এটা আমি গ্লোরিফাইড হতাম, তাই না? আপনি আপনি শিক্ষক, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি শিক্ষক। আপনি কি করে এর বাচ্চা, ওর বাচ্চা, এই শব্দগুলো কি করে আপনি ওপেন ব্যবহার করলেন? এবং কি করে আপনি বললেন, বারবার একটা কথা আমি ওখানে শুনেছি যে ন্যাংটো করে পেটাবো, আমার বাহিনী আছে। মানে সিরিয়াসলি, এর চেয়ে মারতে হয় না, এর চেয়ে বড় ক্রাইম এবং অফেন্স আমি বলুন। আমি এই মহিলাকে চিনি না এবং চিনতে চাইও না, আমি শুধু বলছি যে তিনি আমাদের কাছে একটি অবক্ষয়ের প্রতীক হয়ে থাকবেন। যে অবক্ষয় আমাদের সময়, আমরা বহুবার বলছি এই কথাটা, প্লিজ আমাদের যারা আজকে শাসক গোষ্ঠী, যারা আজকে আমাদের নিয়ন্ত্রক, তারা মনে করেন যে তুমি বেঁচে গেছো, তুমি পালিয়ে গেছো। নো, ঘর হইতে আঙিনা বিদেশ, গ্লোবাল ভিলেজ এখন। হ্যাঁ, এখানে কি হচ্ছে জানেন? এখানে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশকে ভ্যাকসিন বিক্রি করা এবং বাংলাদেশকে ভ্যাকসিন দেওয়ার জন্য লবিং হচ্ছে। দেশের জন্য মানুষ এখানে দাঁড়িয়ে আছে, দেশের মানুষ। প্লিজ শুনেন সবার কথা। আমরা একটা সভ্য দেশ, সভ্য রাষ্ট্র চাই। কোন সভ্য রাষ্ট্রের একটি বিখ্যাত খ্যাতি সম্পন্ন স্কুলের প্রিন্সিপাল এই ভাষায় কথা বলতে পারেন না। আপনি শুধু দুটো কথা বলতেন যে আমি তোমার সাথে এই বিষয়ে আলাপই করতে চাই, তুমি দেখে নিও আমার ক্ষমতা কতটুকু, দ্যাটস ইট। আপনি সেটা বলেননি। যে সমস্ত ভাষা ব্যবহার করেছেন, আপনি একবারের জন্য চিন্তা করেননি যে আপনার যে সমস্ত ছাত্রছাত্রী তারা যখন এটা শুনবে কি প্রতিক্রিয়া তাদের মনে হতে পারে। আজকে সমাজ কিন্তু ওই আবার নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজার মতো, আমি দুঃখিত এই কথাটা বলার জন্য, উলঙ্গ হয়ে আছে, অথচ আরেকজনকে ভাবছে সেও উলঙ্গ, কিন্তু সে হাসছে, তার হাসি দেখে ভাবছে তার পোশাকটা পছন্দ হয়েছে, কিন্তু না, তার হাসিটা বিদ্রুপের। এই জায়গাটা এত উন্নতি আমাদের, আমরা তো উন্নতিকে অবহেলা করছি না, অস্বীকার করছি না। হ্যাঁ, এত কষ্টের মধ্যে উন্নতি হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ উন্নয়নের পথে এগিয়ে গেছে। এবং খেয়াল করবেন, মানুষের হাতে টাকা না থাকলে এত বড় বড় পশু কিন্তু কেনা যেত না। ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু এটাকে জায়গা মতো এনে প্রান্তিক, আরেকটা কথা আমি বলতে চাচ্ছি, আমি বুঝতে পারছি আমার থামতে হবে, আমি আমি থামিয়ে দিই আপনাকে, আমি পরের আসি, কারণ আমরা একটু শেষের দিকে চলে এসেছি। স্থপতি মোবাশ্বের হোসেন। ভাই খুবই সুন্দরভাবে কথাগুলি বলছেন, এবং এই কথাগুলি তো আপনার এখানে আমরা প্রতিনিয়ত বলছি। সরকারকে কিছু দায়িত্ব পালন করতে হবে। এবং এই যে আপনি আলোচনার মাঝখানে একটা কথা আপনি বললেন যে এই যে ফেসবুকে বা বিভিন্ন জায়গায় যে কন্ট্রোল করা হচ্ছে, আমরা একটা কন্ট্রোলের কথা আপনাকে আমি বলি, যে একজনকে জেলখানায় নেওয়া হয়েছে, একজন সাংবাদিককে, কি উনি হসপিটালের খাবার সংক্রান্ত কথাবার্তা লিখেছিলেন, আর তাকে পানিশমেন্ট দেওয়ার সময় যে অভিযোগটি করা হচ্ছে থানাতে, বলা হচ্ছে খাওয়া সম্পর্কে এই কথাবার্তা বললে পারে হসপিটালে আন্দোলন হতে পারে, তাতে চিকিৎসা ব্যাঘাত করতে পারে। হ্যাঁ, যাতে ভবিষ্যতে ভালো খাবার দেওয়া যায় সেই ব্যাপারে চেষ্টা করবো, কিন্তু যে অভিযোগটি হলো সেটি নিয়ে কিন্তু কোনো কথা বলা হলো না। এবং উনি মানুষকে উস্কিয়েছে, যে খাবার দেওয়ার কথা সেটি দেওয়া হয় নাই বলে উস্কিয়েছে, এবং তাতে আন্দোলন হতে পারে বলে তাকে জেলখানায় হ্যান্ডকাপ লাগিয়ে রাখা হয়েছে। তাহলে মানুষ কিভাবে কথা বলবে, মানুষ কিভাবে প্রতিবাদ করবে, বা মানুষ কিভাবে, প্রতিবাদের শব্দটাও বাদ দিলাম, আমি কিভাবে আপনাকে জানাবো যে ভাই আমাকে যে আপনি আঘাত দিলেন আমার কিন্তু ব্যথা পাচ্ছি, আমি সেই কথাটাও কি বলতে পারবো না? আপনি আমার খাবার খেতে দিলেন না, আমি বলতে পারবো না যে আমি ক্ষুধার্ত, সেটাও বলা যাবে না। তাহলে তো হয় না। কতগুলি কথা এই আইনের ফাঁকে ফাঁকে কতগুলি জিনিস করে রাখা হয়েছে, যেটা আমার কাছে কষ্ট লাগে। এবং আপনার এখানে বহুবার বলেছি, আমার কাছে অদ্ভুত লাগে
আমার আমার ইনস্টিটিউটে অজস্র ফরেন ডেলিগেট আসে। প্রথমবার আসলো যখন, তখন রাস্তায় তারা দেখলো লাল বাতি জ্বললে পারে পুলিশ সার্জেন্ট গাড়ি যাওয়ার জন্য বলছে। আমাকে যখন জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, লাল বাতি জ্বলছে, তোমার গাড়ি ছেড়ে দিল, সব গাড়ি ছেড়ে দিচ্ছে, আমি তখন প্রথমবার বলেছি যে এটা ট্রায়াল দেওয়া হচ্ছে, এটা বসানো হবে কয়দিন পর, মানে অফিসিয়ালি ইনঅগারেট করা হবে। 2 বছর পরে যখন আসলো, সে এসে একই ঘটনা দেখলো, তখন আমি তাকে কি উত্তর দিলাম? আমি বললাম যে তোমাদের জন্য আমি স্পেশাল পাস নিয়েছি, লাল বাতির ভিতর দিয়ে যাওয়া যায়। তৃতীয়বার যখন আসবে তখন আমি কি উত্তর দেবো আমাকে কেউ কি বলতে পারেন? কারণ আমি একটাই খুঁজে বের করতে পেরেছি। একটি কারণ হচ্ছে এই সিগন্যাল লাইটগুলি ইনস্টল করেছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট সিগন্যালিং সিস্টেম, অসম্পূর্ণ হোক আর যাই হোক, সেটি হলো সিটি কর্পোরেশন করেছে, অর্থাৎ সিটি কর্পোরেশনের লোকজন এখান থেকে কমিশন পেয়েছে। এখন এই সিগন্যাল লাইটকে কিন্তু মেনটেন করতে হবে বা এটা নিয়ন্ত্রণ করতে হবে পুলিশ ডিপার্টমেন্টকে। ওনারা তো কমিশন পান নাই, তাহলে ওনাদের একটি মাত্র সিদ্ধান্ত, এইটাতে যখনই লাল বাতি জ্বলবে তখনই লোকজনকে যেতে বলবো, যাতে ভায়োলেট করা যায় আর বলা যায় যে সিগন্যাল বাতি প্রপারলি কাজ করছে না। আমার কাছে কষ্ট লাগে, আমরা ছবি তুলে নিয়ে এসেছি মাননীয় প্রধানমন্ত্রীর সেক্রেটারিয়েটের সামনে, আমি অন্তত 20 বার বলেছি লাল বাতি জ্বললে যেতে বলা হচ্ছে, সবুজ বাতি জ্বললে দাঁড়িয়ে থাকতে বলা হচ্ছে। ছবি তোলা আছে, বিভিন্ন মিডিয়াতে ছবি তোলা আছে। পৃথিবীর একটি রাষ্ট্র খুঁজে বের করতে পারবেন যে শহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সব মন্ত্রীরা বসবাস করেন, সেখানকার সিগন্যাল লাইট প্রতিদিন জ্বলছে যার প্রতিদিনের মতো, এবং প্রায় 30 লক্ষ টাকা প্রতি মাসে ইলেকট্রিক বিল দেওয়া হচ্ছে। আমি অনুরোধ করলাম পুলিশ ডিপার্টমেন্টের কাছে, যে অনুরোধ করলাম আপনারা অনুগ্রহ করে এটার লাইট কানেকশনটা বন্ধ করে দেন। শুধু ইলেকট্রিক বিল না, আপনারা যদি দেখেন তাহলে আরো মজার জিনিস দেখবেন, নিয়মিত বাল্ব বদলানো হচ্ছে, নিয়মিত মোছা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে, কিন্তু এটা মানা হচ্ছে না। পৃথিবীর একটি রাজধানী আমি খুঁজে বের করতে পারি নাই যেখানে সিগন্যালিং লাইট বছরের পর জ্বলছে, নিচ্ছে, মেনটেন করা হচ্ছে, কিন্তু কেউ মানছে না। এবং আমি কেউ মানছে না বললে তো ভুল বলা হবে, কারণ যারা এটা অপারেট করার কথা, যারা এটা এক্সিকিউশনের দায়িত্বে, তারা মানছেন না। মানুষের তো কিছু করবার নাই। এক্স্যাক্টলি, আমি ওইটাই শেষ করি। আমি এক কথা, যিনি গাড়ি চালাচ্ছেন তার তো কিছু করবার নেই, বা যিনি রিকশা চালাচ্ছেন তার কিছু করবার নেই। আমি আপনার এই কথাতেই একটি কথা বলি, আমি শেষে একটু ছেড়ে দিতে হবে দ্রুত। বিভিন্ন টেলিভিশনে বললাম যে আমি মোবাশ্বের প্রতিদিন সকালবেলা পুলিশের সহযোগিতায় ঢাকা শহরে আইন ভঙ্গ করা শিক্ষা করি, কারণ উনি আমাকে লাল বাতির ভিতর দিয়ে যাওয়ার নির্দেশ দেন। তাহলে আমি আইন ভঙ্গ করার শিক্ষাই নেই এখান থেকে। এবং এই জায়গা থেকে তো আমাদেরকে বের হয়ে আসতে শেষ করতে হবে। কে দেখবে এটা? এইটাও কি প্রধানমন্ত্রীকে দেখতে হবে? প্রধানমন্ত্রীকে বলতে হবে সিগন্যালিং লাইট বন্ধ করে দাও বা মানার ব্যবস্থা করো। ধন্যবাদ। আমি জানি না কি হবে। মিস্টার অজয় দাশগুপ্ত। আমি ওইটাই বলতে চাচ্ছি যে আমাদের দেশে, আমি একটু সম্ভাবনার কথাই বলি, আমাদের দেশে কিন্তু সাধারণ শিক্ষকরা ওই প্রিন্সিপালের মতো নয়, এটা আমাদের মনে রাখতে হবে। বিশেষ করে যারা মফস্বলের শিক্ষক, যারা গ্রামের শিক্ষক, যারা অনামী স্কুল কলেজের শিক্ষক বলে পরিচিত, তারা সবাই কিন্তু শিষ্ট, এবং আমাদের সকলের পরিবারে শিক্ষক আছে, আমরা জানি তারা শিষ্ট এবং তারা নিয়ম মেনে চলেন। আরেকটা বিষয় হচ্ছে, উপমহাদেশে আসলে কনফুসিয়াসের মতো জ্ঞানী মানুষ খুব কম। তো কনফুসিয়াস একটা কথা বলেছিলেন যে একটি সিংহের চেয়ে কিন্তু দমনকারী শক্তিকে ভয় বেশি পেতে হয়। কে দমন করছে, কারা দমন করছে, কেন দমন করছে, আমি সেই আলোচনায় যেতে চাই না। আমরা আবারও বলতে চাই যে আমাদের রাষ্ট্রটি যারা স্বাধীন করেছিলেন, যে চেতনায় স্বাধীন হয়েছিল, যে নেতৃত্ব ছিল, সেই নেতৃত্বের উত্তরাধিকার যখন ক্ষমতায়, তখন আমরা এই বিশৃঙ্খলাগুলো আসলে মানতে পারি না, মানতে চাই না। এবং আরেকটা কথা বলি, সময়ের সাথে সাথে সবকিছু বদলায়, অপরিহার্য বলে কিছু নেই রাজনীতিতে, এটা মনে রাখা। সবার জন্য বাঞ্ছনীয়, কোনো কিছু অপরিহার্য নয় পৃথিবীতে। হ্যাঁ, যারা ধর্মগুরু এসেছিলেন তাদেরও যেতে হয়েছে, কিন্তু কি রয়ে গেছে তাদের আদর্শ। হ্যাঁ, এবং এপিজে আব্দুল কালামের একটা বক্তব্য আছে অসাধারণ, যে স্বপ্ন হচ্ছে যেটি তোমাকে ঘুমোতে দেয় না, স্বপ্ন ওইটি নয় যেটি তুমি ঘুমিয়ে দেখো। তো যেটি আমাদেরকে না ঘুমিয়ে স্বপ্ন দেখানোর কথা যে দেশের, আমরা তো জীবনে প্রায় শেষ সীমায় পৌঁছেই গিয়েছি। আজকে যারা তরুণী, তাদের সামনে যে উদাহরণগুলো, যে এক্সাম্পল গুলো সেট আপ হচ্ছে, দ্যাট ইজ ভেরি ট্র্যাজিক।
খুবই করুণ এগুলো। একজন প্রিন্সিপাল কি ভাষায় কথা বলছেন, একজন কি বলে তাকে কোভিড টেস্টের জন্য পারমিশন দেওয়া হয়েছিল, সেখান থেকে বেরিয়ে এসে সব ভুয়া ভুয়া ফলাফল। একজনকে একটা হাসপাতালের দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানে কি চলছে, কেন চলছে, কে মারা যাচ্ছে, কে ঢুকছে। এবং আপনারা যখন আমরা এই পরিসংখ্যান গুলো দেখি প্রত্যেক দিন, যে এত লোকের কোভিড হয়েছে, এত লোক মারা গেছে, আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আমরা যে ৩-৪ জন এখানে আছে এবং যারা দেখছেন, আমরা এটা বিশ্বাস করি? একটি একটি আমরা ব্রিজের ছবি জানি দেখলাম কিন্তু স্থপতি মুবাশশিরের, নিশ্চয়ই স্মরণ থাকবার কথা, ২-৩ দিন আগে একটি ব্রিজের ছবি পত্রিকায় ছাপা হয়েছে, যে যেই ব্রিজটির কোনো প্রয়োজনই নাই, মানে ওই ব্রিজের শেষ মাথায়ও কিছু নাই, শুরুতেও কিছু নাই, নিচেও কিছু নাই। জি, এখন না, আমি শেষ করবো। না, আমার কাছে দুঃখ লাগবে কোন জিনিসটা, জি এই ব্রিজটা কার চিন্তায় হলো তাকে কিন্তু খুঁজে বের করা হবে না। জি, আপনি বলেছেন ম্যাক্সিমাম আগে, আপনি এর আগে বলেছেন রুট খুঁজে বের করতে হবে, এর বিচার হবে কিনা, খুঁজে বের করা হবে না, সেটা আমি নিয়ে একটা বড় মাননীয় প্রশ্ন। প্রধানমন্ত্রীর কাছে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, যত অন্যায় হচ্ছে অন্যায়কারীকে ধরা ছেড়ে দেন, অন্যায়ের রুটে যে আপনি পানিশমেন্ট দেওয়া শুরু জি করেন। ধন্যবাদ। নাও ইজ দ্য টাইম টু মিশা ডু গুপ্ত, ইট। মিশা অজয় এখন দাস। আমি যেটা শেষ কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আধুনিকতা এবং উন্নয়নের গল্পের সাথে বাস্তবতাটা মিলতে হবে। এটা কেউ বলছে না যে রমরমা সব দালান দিয়ে আপনি আমাকে চমক দেখান। আসলে আমরা যখন ঢাকায় যাই, যখন নামি ঢাকায়, মনে হয় অক্টোপাসের মতো দালানগুলো ঘিরে ধরেছে। এটা কিন্তু উন্নয়নের চিহ্ন নয়, এটা উন্নয়নের চিহ্ন নয়। অনেক কিছু মানতে হচ্ছে, কারণ আমাদের দেশটা ছোট, জনসংখ্যা অনেক বেশি। আরো অনেক, যেটা বলা হয়েছিল শুরুতে, যে ডিস্ট্রিবিউশন, হোয়াট ইজ দ্য প্রবলেম অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড? পৃথিবীর মডার্ন ওয়ার্ল্ডের সমস্যাই হচ্ছে ডিস্ট্রিবিউশন সমস্যা, ওয়েলথ সমস্যা নয়। আজকে বাংলাদেশ সে বাস্তবতা এসে গেছে। খালি আমরা একটা কথা শুনি, আমাদের কাছে টাকা আছে, আমরা এটা করতে পারবো। টাকা থাকলেই সবাই সবকিছু করতে পারে না। টাকা থাকলে যদি সবাই সবকিছু করতে পারতো, তাহলে মিডল ইস্টের কিছু দেশ অনেক আগেই আমেরিকা এবং ওই সমস্ত দেশকে ছাড়িয়ে যেত, ইউরোপের। ওইটার সাথে আরো দুটো জিনিসের প্রয়োজন হয়, মেধা। একটা ভালো কথা মনে পড়ে গেল, আমি জানি না, হয়তো ২-১ মিনিট সময় আছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে করোনায় শিক্ষা, জি এক্স্যাক্টলি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মেধা। আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি যাবার আগে। জাস্ট ১ মিনিট সময় আমার হাতে। কয়েকটি দিন ছাড়া সিডনিতে বা অস্ট্রেলিয়ায় স্কুলগুলো বন্ধ রাখা হয়নি, বিশেষ নিয়মে খোলা হয়েছে। কারণ পড়াশোনা যদি বন্ধ হয়, এই তারুণ্য ওই রাস্তায় গিয়ে যেটা বলে যে হইচই করবে, মাতবরি, তাদের কোনো দোষ নেই, এবং তাদের প্রিন্সিপাল এই ভাষায় কথা বলবে। আমরা একটি সভ্য সুশৃঙ্খল জাতি চাই। ধন্যবাদ মিস্টার অজয় দাশগুপ্ত এবং মিস্টার স্থপতি মুবাশশির হোসেন। দর্শক, আমরা সভ্য জাতি চাই, এবং সভ্য জাতি নানান সংকটে, কোভিডের সংকটে, ডেঙ্গুর সংকটে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার, সমন্বিত পদক্ষেপের দরকার, যেগুলোর অভাব ওনারা দেখতে পেয়েছেন। সমন্বয়ের অভাবের কথা বলেছেন। সবচেয়ে বড় সংকট সেটি হচ্ছে যে আমাদের এখানে গুড পলিটিক্স, ভালো রাজনীতি নেই, এবং সে কারণেই ভালো সরকার আমরা পাই না। কাজে ভালো সরকার থাকলে ভালো রাজনীতি হবে, আর ভালো রাজনীতি থাকলে ভালো সরকার হবে। যেভাবে আমরা দেখতে চাই না কেন, বা শুনতে চাই, সেভাবেই আমরা শুনতে পারি বা দেখতে চাই। পরিকল্পনা, মেথড, ভিশন, এই জিনিসগুলোর যথেষ্ট পরিমাণে অভাব রয়েছে। এবং এখানে বড় সংকট যে মানুষ কথা বলতে পারে না, নানাভাবে তার কথা বলার সীমাবদ্ধতা আছে। কথা যেগুলো বলে, যারা বলেন, খুবই হাতে গোনা, নগণ্য কয়েকজন। আর এর বাইরে যা বলা বলি হচ্ছে, তার মধ্যে অশালীনতা, অসহিষ্ণুতার প্রকাশ অনেক বেশি। সহিষ্ণুতার কথা বলেছেন ওনারা, ওই আই ফর আই, ইয়ার ফর ইয়ারের বদলে সেটি সহিষ্ণুতা থাকতে হবে, সমঝোতার মনোবৃত্তি আমাদের মধ্যে থাকতে হবে। এবং অনেক দেয়াল তৈরি হয়েছে আমাদের সমাজে, রাষ্ট্রে, সেই দেয়ালগুলো ভেঙে ফেলতে হবে অথবা সরিয়ে ফেলতে হবে, যেভাবেই বলা হোক না কেন। বাংলাদেশ এখন বিবেক আর নৈতিকতা, বিবেক মৃত, নৈতিকতা এখানে দৃশ্যমান নয়। এগুলোকে ফিরিয়ে না আনলে আসলে ওই অর্থনৈতিক উন্নয়ন যাই আমরা বলি না কেন, সেগুলো দিয়ে কিছুই টেকসই হবে না। উদাহরণ আমার অতিথিরা অনেক বলেছেন। আর বিচারও এখানে বলা হয় যে বিচারের সংস্কৃতি ফিরিয়ে আনা হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে যাদের বিচার করা উচিত তাদের বিচার কিন্তু হচ্ছে না। রুটে যাবার কথা বলা হচ্ছে বিচার খুঁজতে গিয়ে, সেই জায়গায় যাওয়া হচ্ছে না। দর্শক, সামনের দিনগুলো বাংলাদেশের জন্য খুব সুখকর বা স্বস্তিকর কোনো অবস্থাতে নেই, বিশেষ করে আমরা যদি এই রোগ ব্যাধি, করোনা, ডেঙ্গুর পরিস্থিতি বিবেচনা করে বলতে চাই। কাজে নিজের সুরক্ষা নিজেকেই করতে হবে, এবং সেখানে স্বাস্থ্যবিধি সম্পর্কে নানা রকমের বক্তব্য দেওয়া আছে। আপনারা জানেন যে মাস্ক পরিধান করতে হবে, এটি প্রথম ভ্যাকসিন, অন্যের থেকে দূরত্বটা বজায় রাখতে হবে। আর টিকার ব্যবস্থাটা সরকার করতে হবে। টিকা আপনি নেওয়ার সুযোগ পেলে যত দ্রুত পারেন টিকা নিয়ে নেবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।